দর্শক, সমসাময়িক রামগতি কমলনগরের রাজনৈতিক হালচাল নিয়ে পিপলস ভয়েজের ব্যতিক্রমী আয়োজন জনতার কথা, প্রেজেন্টেড বাই প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। স্বাগতম জানাচ্ছি আমি মাহমুদ আল মিল্লাত। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিজ্ঞ তিনজন আলোচক। জনাব দিদারুল ইসলাম খন্দকার, যুগ্ম আহ্বায়ক, রামগতি পৌরসভা, বিএনপি। আমার বাম পাশে রয়েছেন জনাব গোলাম মাওলা, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রামগতি পৌরসভা। এছাড়াও আমাদের সাথে আছেন জনাব নূর সুলাইমান, সমাজসেবক ও মানবাধিকার কর্মী। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে সরাসরি প্রশ্নে চলে যেতে চাই দিদারুল ইসলাম খন্দকারের কাছে। ইতিমধ্যে আপনাদের দল থেকে হচ্ছে যে প্রার্থী তালিকা একটা সম্ভাব্য ঘোষণা করা হয়েছে, তার ভিতরে আমরা দেখেছি যে রামগতি কমলনগর আসনটা এখন স্থগিত রাখা হয়েছে। আপনারা 2018 সালে যুগপৎ আন্দোলনে শরিক দলের সাথে আপনারা একসাথে কাজ করেছেন। পরবর্তীকালে 2018 সালে আমরা দেখেছি যে জেএসডি সভাপতি জনাব আসম আব্দুর রব সাহেবকে আপনাদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। তারপর থেকে 2018 সালের পর থেকে আপনি নিজেও একজন ভুক্তভোগী মামলা হামলার শিকার হয়েছিলেন। 2024 পরবর্তী গণ অভ্যুত্থানের পরে আপনাদের একটা হয়তো আশা ভরসা ছিল যে আপনারা আন্দোলন সংগ্রামে সচেষ্ট ছিলেন। আপনারা হয়তো আপনাদের দলীয় যেই প্রার্থী জনাব আশরাফুদ্দিন নিজাম সাহেব হয়তোবা আপনাদের দলীয় মনোনয়ন পাবে। তো এখনো সম্ভাবনা চূড়ান্ত করা হয়নি। কি মনে হয় যে ভবিষ্যতে আপনাদেরকে আপনাদের দল মূল্যায়ন করবে কি নাকি যুগপৎ আন্দোলনের প্রার্থীকে দিতে পারে? ধন্যবাদ মোহাম্মদ আল মিল্লাত, পিপল ভয়েস। আসলে এই ধরনের অনুষ্ঠানে যারা উপস্থিত হন তারা হলো রাজনৈতিক বিশ্লেষক। বাংলাদেশের রাজনীতিতে যেই 24 পরবর্তী গণ অভ্যুত্থানের যে অবস্থান, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে 24 পরবর্তী গণ অভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে আমরা আজকে মুক্ত মঞ্চে কথা বলার স্কোপ পেয়েছি। আসলে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে আমাদের রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলামী সহ আওয়ামী বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন স্তরে বিভিন্ন সময়ে যারা আওয়ামীর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তাদের আত্মাহুতি দিয়েছেন, তারা শহীদ হয়েছেন। আমি তাদের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং বাংলাদেশের এই প্রেক্ষাপটে আজকে আমরা যে কথা বলার স্কোপ পেয়েছি, এই জন্য সেই শহীদদেরকে আমরা বারবার স্মরণ করি। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে একটা চড়া উত্তরের মধ্য দিয়ে বাংলাদেশের একটা অবস্থান সৃষ্টি করেছে। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ 7ই নভেম্বর, এই 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের একটা 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ, 90-এর গণ আন্দোলন, পরবর্তী পর্যায়ে 24-এর গণ অভ্যুত্থান, ছাত্র জনতা গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের আজকের এই অবস্থান। এই অবস্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975 সালের সেই সিপাহী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় আসেন। ঠিক 1978 সালে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন। ওনার রাজনৈতিক দূরদর্শিতায় ঈর্ষান্বিত হয়ে মঞ্জুর এবং ইরশাদ
দুজনের কূটকৌশলে। এরশাদকে এখন কি সরাসরি দায়ী করে বিএনপি? এখন পর্যন্ত হ্যাঁ তো আমরা হ্যাঁ, এই ধরনের কোনো আমরা বিষয় সরাসরি এরশাদ তো সরাসরি জড়িত, তাকে দায়ী না করার তো কোনো না, কারণ আমরা নেই। মানে বিগত দিনে তো এরশাদের সাথে যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি যে কথাটা বলছেন, মানে সাধারণত আমরা এরকম কোনো ঘটনা দেখি না যে এটাকে এরশাদেরকে দায়ী করে তার বিচার ছাওয়া, যে তার জীব দশাকালীন এই বিষয়টা আসলে কতটা মানে যুক্তিযুক্ত যে এরশাদকে এটার সাথে মানে আপনি যে তুলনা করলেন। মূলত এরশাদ সহেই এই হত্যাকাণ্ডটা, এই ঘটনাটা ঘটিয়েছে। সেই সুবাদে আমরা তখন সে ধরনের স্কোপ পাইনি। যদি এরশাদের আমলেও আমরা কিন্তু নির্যাতিত ছিলাম, নিপীড়িত ছিলাম, সামরিক বাহিনী যে আমরা হস্তক্ষেপ তো করেছে। আমরা তো এই কথা আচ্ছা, জানি যে আমি জি, বলি জনাব একটু। জিয়াউর রহমানের অনেক ছিল বাংলাদেশের ব্যাপারে। এখন ঠিক। আমরা বর্তমান রাজনীতির প্রেক্ষাপটটা আপনার কাছ থেকে সংক্ষেপে একটু আচ্ছা, জানতে চাচ্ছি এরপর আপনাদের 81 নবনির্বাচিত সালে ব্যাপারে। 81 সালে তার রাজনৈতিক দূরদর্শিতার কারণে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের যে একটা পরিবর্তন, জাতীয়তাবাদী বাংলাদেশে জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আমাদের শহীদ জিয়া, সেই শহীদ জিয়ার শহীদ হওয়ার পর বাংলাদেশের যে একটা অবস্থান, এর পরবর্তী পর্যায়ে বাংলাদেশের মানুষে আবার শহীদ জিয়ার সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মসনদে তিনবার নির্বাচিত করেছেন গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে। তার পরবর্তী পর্যায়ে এই হাসিনার 17 বছর আমরা যারা নির্যাতন সহ্য করেছি, ঠিক রাজনৈতিক দলগুলি, সেই নির্যাতনের আশাবুদ্দিন নিজান, আপনি যে রামগতির কথা বলছেন, আশাবুদ্দিন নিজান দীর্ঘ 25-26 বছরের মতো উনি এই রাজনৈতিক দলটাকে রামগতি বিশেষ করে কমলনগরের 2009 পরবর্তী রামগতি কমলনগরের এই বিএনপিকে তিনি একটা সন্তানের মতো করে লালিত পালিত করে লালন পালন করে অদ্যাবধি পর্যন্ত তিনি আছেন। একটা সন্তান, তিনি একটা সন্তানের বয়স 1 বছর, 1 বছরের পর সে আস্তে আস্তে বড় হতে হতে আজকে তার বয়স 25 বছর। এই 25 বছরের আন্দোলন সংগ্রামে অর্থ, শ্রম, যাবতীয় সবকিছু দিয়ে কারা নির্যাতন সহ নেতা কর্মীদের উনি সমস্যা সমাধানে নিজে 4 মাস কারা বরণ করেছেন। এটা কি আপনারা জানেন? জি, আমরা হয়তো অনেকে জানি না। আসলে রামগতি কমলনগরে যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শী যারা আছেন, আমরা যেমন দেখেছি সে প্রেসিডেন্ট শহীদ জিয়াকে, তেমনই দেখছি বেগম খালেদা জিয়াকে। এরপর খালেদা জিয়া যে উত্তরসূরি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও আমাদেরকে এই সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে ওনাকে বাধ্য হয়ে বিদেশে অবস্থান করতে হয়েছে লন্ডনে। সেখান থেকে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা এখনো পর্যন্ত তিনি দিয়ে যাচ্ছেন ওখানে থেকে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী আমাদের আশাবুদ্দিন নিজান সাহেব রামগতি কমলনগরে এই প্রায় 25টি বছর পর্যন্ত ওনার ত্যাগ, এই ত্যাগের ফসল এবং এই ত্যাগের এই ত্যাগের যেই আপনার মূল্যায়ন, সে মূল্যায়ন আমাদের তারেক রহমান ইনশাল্লাহ করবেন, আমরা আশা করি। তার মানে আপনারা গত সেশনে আমরা তারেক রহমানের বেগম খালেদা জিয়ার অনুরোধে আমরা এই সিটটাকে আমাদের যুগ উৎপাদ আন্দোলনে যারা শরিক ছিল তাদের ভিতরে আসম আরব সাহেব উনি ছিলেন, ওনাকে দিয়েছেন। উনি কিন্তু পাশ করে আসতে পারেননি, উনি পরাজয় বরণ করেছেন। ঠিক তার পূর্বে আমাদের দলের যখন নির্বাচনের ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন আমাদের নেতা আশাবুদ্দিন নিজান দুইবার, তিনি এই আসম আরব সাহেব, মেজর মন্নান সাহেব, আসম আরব সাহেব, রব চৌধুরী সাহেব সহ ওনাদের 3-4 জনকেই ধরাশায়ী করে উনি নির্বাচনে বিজয়ী হয়েছেন। এটা আপনারা দেখেছেন। ঠিক তারপরে এত চড়াই উত্তরের পরে উনি আমাদেরকে ছেড়ে যাননি,
দল ছেড়ে সর্বোপরি যাননি। কথা হচ্ছে যে আপনারা উনি বিশ্বাস কখনো করেন এবং বিশ্রামে ছিলেন না। মানে সর্বোপরি কথা হচ্ছে যে আপনারা এখনো আশাবাদী, দলে যেহেতু এই আসনের বিষয়টা এখনো স্থগিত রাখছে, এটা হয়তোবা আপনারা চূড়ান্ত সিদ্ধান্তে একটা হ্যাঁ। ভালো ফলাফল পেতে পারেন। জনাব দিদারুল ইসলাম খন্দকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে আমি আপনার কাছে আসবো, তার আগে আমি আমি এটা শেষ করি যে আমরা এটা আপনার কথা তো আপনি তো বলে ফেললেন, ঠিক না, আমার আমি কথাটা না বলাতে হয়তো বুঝে ফেলছেন যে না আমাদের বুঝে রাজনৈতিক ফেলছি, না বিশ্লেষণ আমি বুঝে যেরকম। ফেলি নাই, আমি হ্যাঁ, বিষয়টা আপনিই বলছেন যে জনাব ঠিকই, তারেক আমরা রহমান অপেক্ষা মূল্যায়ন করছি করবে। ইনশাল্লাহ। আমরা আশা করি যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখনো আমাদেরকে নিরাশ করবেন না। আপনারা এখনো হ্যাঁ, আশাবাদী। আমরা থ্যাংক ইউ। মাঠে আছি, মাঠে থাকবো জি। ইনশাল্লাহ, মাঠ থেকে বিজয়ী হয়ে আমরা ফিরবো। জি, ধন্যবাদ জনাব দিদারুল ইসলাম খন্দকার। আমি আপনার কাছে কিছুক্ষণ পরে একই প্রশ্ন আমি হচ্ছে গোলাম মালা ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে জি। আপনাদেরও এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থী তালিকাটা চূড়ান্ত করা হয়নি। আপনাদের যে মানে সারা বাংলাদেশে মোটামুটি একটা সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে গত কিছুদিন আগে আমিরে জামাত উনি বিদেশ থেকে সফর শেষে উনি বলেছেন যে ইসলামী দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে হয়তোবা পরবর্তীকালে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কোন আসনে কাকে দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে এরকম কি সম্ভাবনা থাকতে পারে কিনা যে রামগতিতে সম্ভাবনা, অথবা যদি এরকম ঘটনা ঘটে যে আপনাদের দলীয় প্রার্থীর বাইরে অন্য কোনো প্রার্থীকে তারা মানে সংগঠন থেকে দলীয় মনোনয়ন দেওয়া হতে পারে, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকবে? আপনারা এই বিষয়টাকে একটু ক্লিয়ার। ধন্যবাদ পিপলস ভয়েস মাহমুদ আল মিলাদ ভাই, আপনাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে রাজনীতি যে ব্যাপারটা হলো আসলে অনেক জটিল জিনিস, আবার অনেক উত্থান পতন চড়াই উতরাই এর মাধ্যমে কিন্তু রাজনীতিটা করতে হয়। তো আপনি এর ভিতরে দেখেছেন যে দীর্ঘ জুলাই মাস জুড়ে আমাদের যে ছাত্র আন্দোলন হয়েছিল, এদেশের ছাত্র জনতা, আমজনতা সবাই নিজের জীবনকে বিলিয়ে দিয়ে, মুগ্ধ আরো অনেক আছে এরকম অনেক ভাইয়েরা, অনেক ছাত্র, অনেক ছোট ছোট 12-13 বছরের শিশুরও আছে জীবন দেওয়ার মাঝে। এদের রক্তের বিনিময়ে আজকে একটি আমরা সোনার বাংলাদেশ পেয়েছি। তো এই বাংলাদেশটাকে আসলে আমরা রাজনৈতিক দলগুলিরই সকল রাজনৈতিক দলগুলিরও প্রচেষ্টা ছিল, রাজনৈতিক দলের কর্মীরাও ছিল এখানে, ওদেরও রক্ত গিয়েছে, ওরাও জীবন দিয়েছে। আপনারা সম্মিলিতভাবে বিএনপি হ্যাঁ, সহ একত্রে দিয়েছে। কিন্তু ছাত্র জনতা। কিন্তু আপনি জানেন, আপনি এখানে চিন্তা করতে হবে যে কেন জীবনটা দিল, কেন রক্ত দিল। দিয়েছে এই বাংলাদেশকে প্যাসিবাদ যে চেপে বসেছিল, এবং এই 17 বছর এদেশের মানুষকে ঘুমাতে দেয় নাই। সকল রাজনৈতিক দলগুলি নিয়মিত বাড়িতে ঘুমাইতে পারতো না, হামলা মামলা অনেক শিকার হয়েছে। দীর্ঘ ত্যাগ তিতিকের পরে মানুষ যখন দেখলো যে না, আর আমাদের এখানে আমরা জেগে উঠতে হবে, আমাদের দেশকে মুক্ত করতে হবে, আমরা এদেশকে একটি সোনার বাংলা করতে হবে, তখনই আসলে সবাই জেগে উঠেছে একসাথে। জি। একটি উদ্দেশ্য, সেটা হলো এই দেশকে একটি সুন্দর ফ্যাসিবাদ মুক্ত আদর্শ একটি অনুকরণীয় রাষ্ট্র হিসাবে এই দেশকে গড়ে তুলবে এবং সুন্দর একটি রাষ্ট্র গঠন করবে। এরই প্রেক্ষিতে দেখা গেছে অনেক রাজনৈতিক দলের কর্মীরা ছিল এবং সবাই একজোট হয়েছে। এখন আপনারা দেখেছেন, অনেক দেখবেন, বাস্তবেও দেখতেছেন, রেডিও টেলিভিশনে দেখতেছেন, শুনতেছেন যে রাজনৈতিক দলগুলি, প্রধান যে দলগুলি, যেমন তাদের সাথে বিভিন্ন দলগুলো বিএনপি, বাংলা জাতীয়তাবাদী দল, ওনাদেরও কিছু রাজনৈতিক জোট আছে। বাংলা জামাত ইসলামীর অনেকগুলি জাতীয় জোট আছে, তো রাজনৈতিক জোট আছে। জামাত ইসলামী চিন্তা করতেছে আসলে যদি রাজনৈতিক জোট ইসলামী দলগুলি একসাথে হয়ে যায়, তাহলে এদেশে একটি সুন্দর, সুশীল, সুশৃঙ্খল একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যাবে। এই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি মনে করেন যে অন্যান্য শরিক দলগুলির সাথে যদি জোট করে একটি সুন্দর রাষ্ট্র উপহার দেওয়া যায়, তাহলে জোট হবে। তো জোটের মাধ্যমে আসলে মূল প্রশ্নটা হচ্ছে যে জোটের ক্ষেত্রে আপনাদের যে সম্ভাব্য প্রার্থী এখন যেটা আপনাদের নির্দেশনা দেওয়া আছে, তো এই প্রার্থী তো অলরেডি মাঠে ময়দানে আপনারা বিভিন্ন গণসংযোগ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে যদি পরিবর্তন আসে, সেক্ষেত্রে কি আপনারা এই পরিবর্তন? আমাদের আসলে বাংলা জামাত ইসলামীর দাঁড়িপাল্লার প্রতীকে আমাদের এআর হাফিজুল্লাহ ভাই
জি, রামগতি 4 আসনে দলের এখন পর্যন্ত বাংলাদেশ সম্ভাব্য মনোনীত প্রার্থী, এবং উনি A to Z সব জায়গায় চষে বেড়াচ্ছেন, জি, এবং প্রতি বাড়িতে বাড়িতে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। জি, আমরা আশাবাদী যে এর হাফিজ ভাই এখনো কেন্দ্র থেকে কোনো চূড়ান্ত আসে নাই। জি, আমরা শক্তভাবে এবং আহ, খুব দৃঢ়ভাবে আমরা বিশ্বাস। আশাবাদ ব্যক্ত করি, বিশ্বাস করি যে আমাদের দাঁড়িপাল্লার প্রতীক এর হাফিজুল্লাহ ভাই এই আমার আসনে প্রশ্নটা হচ্ছে দলীয় যে পাবে, সেই এটা আমি ক্ষেত্রে সত্যি যদি বলতেছি, পরিবর্তন, পাবে। যদি জোটের প্রার্থী আসে জি, তাহলে দেশের যে- স্বার্থে, দলের স্বার্থে ওয়েলকাম। আপনারা সেক্ষেত্রে আমাদের দলীয় নেতা কর্মীদের সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে কোনো রকমের আপনারা কোনো সহযোগিতা করবেন। দ্বিমত আসবে না ইনশাল্লাহ। আমরা এখন যেভাবে দাঁড়িপাল্লার কাজ আমরা মনপ্রাণে করে যাচ্ছি, আমরা ঠিক একইভাবে আমরা যে আসে জোটে আমরা ওনাদের আপনারা সহযোগিতা করবেন, নেতৃবৃন্দ করে সহযোগিতা যাবো। করবেন। জি জি, ধন্যবাদ জনাব গোলাম মাওলা। আমি এই মুহূর্তে আবার বিএনপির প্রতিনিধি জনাব দিদারুল ইসলাম খন্দকারের কাছে আমি আবার একটু জানতে চাচ্ছি। আমি এই মুহূর্তে দিদারুল ইসলাম খন্দকার ভাই আপনার কাছ থেকে যে যে বিষয়টা জানতে চাচ্ছি, অলরেডি আপনি শুনেছেন জনাব গোলাম মাওলা ভাই বলেছে যে জোটের স্বার্থে বা ইসলামী দলগুলো ঐক্যজোট যদি হয় সেই স্বার্থে তারা হচ্ছে দলীয় যে কোনো সিদ্ধান্ত মেনে নেবে। কিন্তু আমরা দেখেছি হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা যখন আপনাদের দেওয়া হয়েছে, দেওয়ার পরে বিভিন্ন আপনাদের রাজনৈতিক কর্মসূচিগুলোর ভিতরে আমরা দেখেছি একজন ছাত্র নেতা অলরেডি বলেছে যে যদি আহ, আহ, আপনাদের কেন্দ্রীয় অবস্থান থেকে যদি তারা কোনো ভুল সিদ্ধান্ত দেয় তাহলে তৃণমূলের সিদ্ধান্ত দেবে হচ্ছে জনগণ, এরকম একটা কথা বলা হয়েছে। তো এই বিষয়ে আপনাদের জোটগত নির্বাচন যদি হয় সেই ক্ষেত্রে আপনারা আসলে মানে অত্যন্ত কোন দলের শিকার হবেন কিনা, অথবা আপনার কি মনে হয় যে নিজান সাহেবের যেই রাজনৈতিক যেই জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাতে স্থানীয় বিএনপি তাকে আঁকড়ে থাকবে বলে আপনি বিশ্বাস করেন? যদি কোনো কারণে যদি এরকম ঘটে যায় আর কি যে জোটের প্রার্থী হচ্ছে নমিনেশন পেয়েছে। আমরা আশা রাখি আমাদের এই যে মনোনয়ন, সে মনোনয়ন ইনশাল্লাহ আমাদের আশাবুদ্দিন নিজাম সাহেবে পাবে। তার কারণ আমরা অতীতে একবার এই জোটকে ছেড়েছি, কিন্তু জোট আমাদেরকে আসনটা দিতে পারে নাই। তো আসলে রব্বাই যখন ছিল তখন একটা পরিস্থিতি ছিল, পরিবেশ ছিল, হ্যাঁ, কিন্তু রব্বাই তো এখন অসুস্থ, উনি তো নাই। আচ্ছা, তো আমার মনে হয় যেন, আমার যতটুকু ধারণা, যে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড আহ, উম, অনুযায়ী আমরা অতীতে মাঠে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে আমরা থাকবো ইনশাল্লাহ, এবং আমাদেরকে মনোনয়ন দিবে, আমরা এটা দৃঢ় বিশ্বাস করি। আচ্ছা, আর যদি না আমাদেরকে মনোনয়ন নাও বা দেয়, হ্যাঁ, তাহলে আমরা স্বতন্ত্র প্রার্থী হয়ে আমরা নির্বাচন করব। আচ্ছা, এইখানে আপনি যে কথাটা বললেন আসাম আব্দুর রউফের প্রতি সম্মান রেখে, যে আসাম আব্দুর রউফ সাহেব যদি সুস্থ থাকতেন, ভালো থাকতেন, তাহলে হয়তোবা আপনার কথা অনুযায়ী আমি যেটা বুঝতে পেরেছি যে তার নেতৃত্ব হয়তোবা আপনারা মেনে নিতেন 2018 সালে যেভাবে আপনারা মেনে নিয়েছেন। তার মানে ওনার ওয়াইফ এখন হচ্ছে সম্ভাবনা আছে যে ওনার ওয়াইফেই এই নির্বাচনে হচ্ছে প্রার্থী হচ্ছে। এখানে আপনাদের আস্থা নেই? মূলত ওনার ওয়াইফের তো এলাকা এটা না, ওনার আচ্ছা, ওয়াইফের জন্মস্থান হলো কুমিল্লা। রব্বাই ক্ষমতা থাকা অবস্থায় যখন ছিলেন তখন তানিয়া রব, উনি ওনার স্ত্রী, সেই হিসাবে আসলে রামপুর কমলনগরের লোকজনের যে মূল্যায়ন করার কথা, কিছু চাকরি বাকরি দেওয়ার কথা এদেশের, ওনারা ওরকম কিছু করেন নাই। আচ্ছা, যার ফলে ওনাদের প্রতি এখানে আমার আস্থা আরেকটা প্রশ্ন চলে থাকার যাচ্ছে কথা না। ভাই, এখানে আমার আরেকটা প্রশ্ন চলে যাচ্ছে। আপনাদের এখন একটা জনপ্রিয় স্লোগান যে নির্বাচনে নিজান ভাই ভাড়াটিয়ার খানা নেই। ভাড়াটিয়া শব্দটা বলতে আপনারা আসলে হ্যাঁ, কি বুঝাচ্ছেন? ভাড়াটিয়াটা বলতে আমরা এটা বুঝাই যে আমাদের দলকে একবার আমরা ভাড়া দিয়েছি, সেবার আমাদের দলকে ডুবিয়ে দিয়েছে। জি, আবার আমরা এই দলকে ভাড়া দিব না, আমাদের দল আমরা নিজেরাই চালাবো, আমাদের নির্বাচন আমরা নিজেরাই করবো ইনশাল্লাহ। আশাবুদ্দিন নিজান করবে, আশাবুদ্দিন নিজানে এই দলের নির্বাচন করে এই জাতীয়তাবাদী দলকে এই সিট উপহার দিবেন, আমরা জি। অন্য কাউকে দেব না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আমরা এই মুহূর্তে মানবাধিকার কর্মী আমাদের সাথে আছেন জনাব নুরসুলান স্যার, ওনার কাছে একটু আমরা যেতে চাই। জনাব নুরসুলান স্যার, আপনার কাছ থেকে আমার যে বিষয়টা জানার সেটা হচ্ছে যে আপনি সমাজসেবামূলক কাজের সাথে দীর্ঘদিন পর্যন্ত জড়িত আছেন। তো সেই সুবাদে আপনি মানুষের সাথে মিশতেছেন। এখন যেটা রাজনৈতিক রামগতির কমলনগরের যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, দুইটা দলই বড়
দুইটা দল জামাতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দুইটাতেই এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করা হয়নি যে দলীয় প্রার্থী বা জোটের প্রার্থী আসবে কিনা। সেক্ষেত্রে অলরেডি বিএনপিতে আমরা দেখতে পাচ্ছি যে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে যাই ঘটুক না কেন জনাব আশরাফুদ্দিন নিজাম বিএনপির প্রার্থী, উনি নির্বাচনী মাঠে থাকবে। আর জামাতে ইসলামে এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও জামাতে ইসলামের একজন প্রতিনিধি এখানে বলছে যে দলীয় সিদ্ধান্তকে তারা মেনে নেবে। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে অন্ত কোন দল অথবা রাজনৈতিক এই দুইটা দলের ভিতরে কিছুটা বিভাজন তৈরি হইতে পারে কিনা সাধারণ জনগণের মাঝে? সাধারণ জনগণের প্রতিক্রিয়া সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ পিপলস বয়েজ মিলাদ মাহমুদ এবং সম্পাদক জনাব ইউসুফ সাহেব, আপনাদের স্টুডিওতে আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমাকে যেভাবে প্রশ্ন করার কথা কিন্তু আসলে ওইভাবে হয় নাই। কারণ হলো যে এখানে রাজনৈতিক কথা হইতেছে, না আসলে কারণ দুজন বিষয়টা লোক তো হচ্ছে রাজনৈতিক লোকই দুই দলের লোক, আর আমি হইলাম আপামর জনগণ। আমি যতটুকু অনুভব করি, অনুধাবন করি, কোন দল এটা তো স্বাধীনতার আগেও ছিল, স্বাধীনতার পরবর্তী সময়ে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে কোন দল মুক্ত করার জন্য, বৈষম্য মুক্ত করার জন্য এই দেশে বিষয়টা হচ্ছে আপনার দলীয় অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কথা আমি বলতেছি যে নির্বাচনী জোটের ক্ষেত্রে হয়তোবা অনেক সময় ধরেন জামাত ইসলামের একজন প্রার্থী পছন্দের আছে, সেখানে যদি অন্য জোটের থেকে আরেকজন প্রার্থী আসে সেক্ষেত্রে হয়তোবা জামাত ইসলামের নেতৃবৃন্দ এটা মেনে নিতে পারবে না, অথবা বিএনপি নেতৃবৃন্দের ক্ষেত্রেও আমরা এই বিষয়টা আমি বুঝাতে চাচ্ছি। সেই ক্ষেত্রে অন্তঃকোন্দলের কারণে যে আপনি যে মানবাধিকার কর্মী, সেক্ষেত্রে জনগণের কি কি প্রবলেম হতে পারে বলে আপনি বিশেষ করেন আসলে জনগণের সিদ্ধান্তের ক্ষেত্রে? আসলে বিষয়টা বলছি জন্য যে কোন দল তো থাকবে, কোন দল চলবে, তার মাঝেও তো সবকিছু চলবে, কোনো কিছুই থেমে থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ নিজ দলের প্রার্থী হলে যতটুকু আনন্দ অনুভব করা যায়, কিন্তু অন্য দলের প্রার্থী হলে ততটুকু আনন্দ অনুভব করা যায় না। আর বিশেষ করে নিজ দলের নেতা যিনি নেতৃত্ব দেন, তিনি যেভাবে দেখেন নিজ দলের কর্মীদেরকে, অন্য দলের লোক সেটা দেখে না। এজন্য আসলে নেতা কর্মীরা অতি উৎসাহী হয়ে অন্যের মাথায় বাড়ি দিতে বা অন্য একটা অঘটন ঘটাইতে দ্বিধাবোধ করেন। এজন্য আমার মতে আর কি যে রামগতি কমানো আমাদের যে মেঘনা উপকূলীয় অঞ্চলের মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, তারা সবসময় শ্রম দিয়ে জীবন জীবিকা নির্ভর করে, এরা একটু শান্তি অনুভব করতে চায়, শান্তি চায়। আর এই শান্তির জন্য উচিত বড় বড় দল যারা নির্বাচন করতে যাচ্ছে, নির্বাচন করবে, তারা অন্তত কি এই কাজটুকু না করে সমঝোতার ভিত্তিতে যেন নির্বাচন অংশগ্রহণ করে একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে নির্বাচন পরিবেশ তৈরি করে দেশের মানুষকে দীর্ঘ 17 বছর নির্বাচন থেকে বঞ্চিত ছিল, তারা যেন এই সামনের নির্বাচনে সেই 15-16 বছরের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি মুছে ফেলতে পারে নির্বাচনের মাধ্যমে, সবাই যেন সুন্দর এক পরিবেশ তৈরি করে। এটাই আর কি আমাদের কাম্য। আমরা মানবাধিকার কর্মী হিসাবে আমরা মানুষের সবসময় অধিকারের কথা চিন্তা করি, কিন্তু আসলে আমরা চিন্তা করি ঠিক, কিন্তু কারো অধিকার দিতে পারছি না। কারণ আমি দীর্ঘদিন মানবাধিকারের সাথে আছি, কিন্তু আসলে কখনোই মানুষের অধিকার ফিরে দেওয়ার মতো কোনো রকমের ব্যবস্থা হয়নি। যেখানেই গেছি সেখানেই দেখছি যে দলীয় প্রভাবের কারণে আমাদের সেখানে কোনো অবস্থান তৈরি করতে পারিনি। থানাতে হোক, কোর্ট কাছারিতে হোক, অন্য কোনো আইন আদালত হোক, আমরা সেই অধিকারটুকু দিতে পারিনি। তারপর চেষ্টা করছি বারবার, আমরা মানুষের অধিকার দেওয়ার জন্য বিভিন্ন রকমের কাজ করে যাচ্ছি। আশা করি যে আমাদের অন্তত এই অঞ্চল ভিত্তিক যে নির্বাচন হবে, নির্বাচনে এরকম কোনো ঘটনা ঘটবে না। যারা নেতৃত্ব দিবেন তারা অবশ্যই এটা মাথায় রাখবেন, মাথায় রেখেই তাদের নির্বাচন চালিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করছি। আপনি স্থানীয় নেতৃত্বের কাছে চাচ্ছেন যে একটা স্বচ্ছতা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি আবারও জনাব গোলাম মাওলা ভাই আপনার কাছে যেতে চাচ্ছি যে বিষয়টা নিয়ে, এই বিষয়টা আসলে অনেক সেনসিটিভ একটা ব্যাপার। এই বিষয়টা হচ্ছে যে
আমরা তো 2024-এ ফেসিজম মুক্ত একটা বাংলাদেশ গঠন করার জন্য আমরা মূলত যে আন্দোলন সংগ্রাম সকল দলের আপনারা সহ বিএনপি সহ একইভাবে জোটবদ্ধ হয়ে বিভিন্ন পেশা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে হচ্ছে ফেসিজমকে বিদায় করেছে। জি। এখন পরবর্তীকালে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট কি আপনার মনে হয় যে পরবর্তীকালে আরেকটা ফেসিজম সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? বিশেষ করে যে দুইটা জিনিস আমরা নিশ্চিত হচ্ছে মানে হওয়া যাচ্ছে এই মুহূর্তে, যে হয়তো বিএনপি নয়তো জামাত। জামাত ইসলামের সম্ভাবনা সাথে বিএনপির সম্ভাবনা যদিও একটু বেশি ভোটের মাঠে, আমরা সে কথা বলবো না, কিন্তু এরকম ঘটনা যদি ঘটে ফেসিজমের আবারও উদ্ভব হওয়ার সম্ভাবনা আছে কিনা, আসলে কি জনগণ মুক্তি লাভ করেছে বা ভবিষ্যতে ফেসিজম আসবে, সেই ক্ষেত্রে ফেসিজম বিরোধিতা করার জন্য কি করণীয়? জি, আসলে ধন্যবাদ আপনাকে। আসলে আপনি দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘদিনের বন্ধুতা এবং জোট ছিল। ওই জোটে আসলে একটাই মিছিল এবং একটাই রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল, আসলে সেটা মূলত ফ্যাসিবাদ ধ্বংস করা, ফ্যাসিবাদ মুক্ত হওয়া, এটাই মূলত রাজনৈতিক দলের দুইটা দলেরই মূল বক্তব্য ছিল। তো সেখান থেকে আজকের এ পর্যন্ত 24-এর পর আজকে এ পর্যন্ত এই অবস্থানে আমরা এসে পৌঁছেছি। রাজনৈতিক দলগুলি যার যার অবস্থান নিয়ে আছে। তো আমি আপনাকে বলবো একটি কথা, যে আসলে এই দেশটা একটি সম্ভাবনার দেশ। এটা একটি ইসলামিক এবং সাধারণ মুসলমানদের অধিকার নিয়ে ইসলাম, কোরআন, ধর্মপ্রাণ মানুষ এদেশে বসবাস করে। তো এদেশে মানুষ আসলে ফ্যাসিবাদকে আসলে এতদিন চাপাইয়া দিছে। চাপানোর কারণে মানুষ ফ্যাসিবাদ মুক্ত হতে পারে না। কিন্তু আপনি দেখছেন যে 24-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন। এটা কি চিরতরে বিদায় হয়েছে নাকি আবার আমি বলি আপনাকে, যদি আমাদের আপনাদের ক্ষেত্রে আমরা যদি ক্ষমতায় যান সেক্ষেত্রে এই ধরনের না, আমরা আপনি দেখেন আবার আসার শুধু সম্ভাবনা আছে? একার পক্ষে ফ্যাসিবাদ ধ্বংস করা সম্ভব না। না, আমরা যদি রাজনৈতিক জোট থাকি, যেমন দীর্ঘদিনে আমরা বিএনপি জামাত ইসলাম জোট ছিল, আমরা এখনো বিশ্বাস করি এবং আমাদের উভয়েরই আমি মনে করি, বিএনপিও আমাদেরও, যে আমরা আসলে ফ্যাসিবাদের ধ্বংসের জন্য আমরা এক প্ল্যাটফর্ম। জি, আমি আহ্বান করব, আমরা যেভাবে করি না কেন, সেটা হলো ভিন্ন জিনিস। জামাত ইসলামের দলকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা আমি করেন। জনাব গোলাম মাওলা, আমি প্রশ্নটা বুঝাতে পেরেছি কিনা আমি সরি, আপনি প্রশ্নটা সম্ভবত ওইভাবে চিন্তা করেন না। ফেসিজম বিরোধী আন্দোলন করেছেন আপনারা, ফেসিস্ট পালিয়েও গেছে। ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর ভিতরে এই ফেসিজমের চিন্তা চেতনা আসতে পারে কিনা এই না, আমরা রাজনৈতিক দলগুলি যদি এই মাইন্ডে এক হতে পারি যে ফ্যাসিবাদ এই দেশে যাতে কায়েম আর না আসে, জি, আমাদের রাজনৈতিক সদিচ্ছা থাকে, তাহলে এই দেশে আর ফ্যাসিবাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে সদিচ্ছাই সবচেয়ে বড় বিষয়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবার একটু দিদারুল ইসলাম খন্দকারের কাছে এই বিষয়টা, জনাব দিদারুল ইসলাম খন্দকার, আপনার কাছ থেকে সেম কোশ্চেনটা আমার, যে ফেসিজম আমাদের দেশ থেকে তো মোটামুটি আলহামদুলিল্লাহ দূরীভূত হয়েছে। অদূর ভবিষ্যতে যেই দলই মানে ক্ষমতায় যায়, আবারও কি সেই ফেসিজম এই বাংলাদেশের মানুষের উপরে মাথাছাড়া দিয়ে উঠবে কিনা, বা এখান থেকে মানে দলগুলো মোটামুটি টাইপ একটা শিক্ষা গ্রহণ করেছে বলে আপনি বিশ্বাস করেন? আসলে এই পেসিজমকে সমূলে উৎখাত করার জন্য আমাদের যে কর্মটা করতে হবে এখন, আমাদের সেটা হলো, যেমন বাংলাদেশে একটা সংবিধান, আমরা একটা সংবিধানের আওতায় আমরা আছি। এই সংবিধানের পূর্বে নির্বাচনী একটা সংস্কারের প্রয়োজন। যে সংস্কারের কথা আপনি কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন, নির্বাচনী একটা সংস্কার দরকার। কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা যায়, আচ্ছা, সেই লক্ষ্যে প্রশাসনিক, সামাজিক, বাহ্যিক বিভিন্ন স্তরে যেখান থেকে বাধা আসতে পারে, সেই বাধাগুলি অতিক্রমের জন্য একটা সংস্কার করা যায়। করার পরে একটা সুষ্ঠু নির্বাচনে যেন আমাদের সংবিধান, এই সংবিধানকে সমুন্নত রাখার জন্য একটা সংসদ প্রয়োজন। আচ্ছা, নির্বাচনী একটা সংসদ জি, প্রয়োজন। আমি সংবিধান সংশোধন বা সংবিধান অনুযায়ী নির্বাচনের ব্যাপারে আমি পরে আসতেছি। এখন এই মুহূর্তে আপনার কাছ থেকে আমি সংক্ষেপে জানতে চাচ্ছি যে ভবিষ্যতে ফ্যাসিজম সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না? এখন আমাদের এই যে ফ্যাসিজম, সেটা আপনি কি শুধু এক দলকে বলবেন? না, আমি কিন্তু এই সেম কোশ্চেনটা অলরেডি জামাত ইসলামকে আপনার আগে করেছি। আপনার কাছ থেকে এই বিষয়টা জানতে চাচ্ছি যে এই শিক্ষাটা আমরা এখনই নেওয়া উচিত যে ফ্যাসিজমের স্বাদ
কিরকম এদেশের মানুষ বুঝে গেছে। ভবিষ্যৎ কি হয়? হ্যাঁ, ভবিষ্যতে কি হয়। কিন্তু আমরা চাই এই পেশিবাদ কখনোই এদেশে আর মাথা ছাড়া দিয়ে উঠবে না, ওঠার সুযোগ নাই। যেহেতু আমাদের জাতীয়তাবাদী দল, আমরা ইসলামী মূল্যবোধে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। দেখেন, সে কথাটাতে গেলে কিন্তু অন্য প্রসঙ্গ চলে আসে। আমি যেটা চাচ্ছি না, আপনারা জাতীয়তাবাদী আচ্ছা। দল ইসলামী আচ্ছা, মূল্যবোধে কারণ- বিশ্বাস করেন, আবার কেউ কেউ এরকম থাকতে পারে জাতীয়বাদী আমি দলের ইসলামী বিভিন্ন মূল্যবোধে স্তরের- বিশ্বাস করি, যেহেতু আমরা মুসলমান, আমাদের রাষ্ট্রটাই ভাই মুসলিম এই রাষ্ট্র। ব্যাপারটাতে ভাই হুম। অনেক বিষয় আছে, যেখানে বিএনপি এমন একটা সংগঠন, এখানে সর্বস্তরের সর্বশ্রেণীর আমরা- লোকজন কিন্তু আমরা এই সেটাই। সংগঠনের সাথে জড়িত, অনেক বৃহৎ একটা সংগঠন। সেটাই, কিন্তু সেক্ষেত্রে অনেকে থাকতে পারে ইসলামী মূল্যবোধ এখানে বিশ্বাস করে না। ইসলামী মূল্যবোধে আমরা বিশ্বাস করি। জি। আমরা সকল ধর্মের সহ অবস্থান চাই, আচ্ছা। এটা আমাদের জি নির্বাচনী ম্যান্ডেট নয়, শুধু আমাদের সাংবিধানিক ম্যান্ডেট। জি হ্যাঁ, তো পেশিবাদকে উৎপাদন সমূলে উৎপাদন করতে হলে আমাদের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে হবে, মানে যেই দলই এবং- ক্ষমতায় যায়, বিরোধী দলটা হ্যাঁ। যেন স্ট্রং একটা বিরোধী দল থাকে। এবং একটা এমন একটা সংসদ সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত হতে হবে, যাতে এই সংসদে সকল কিছুর সংস্কার সম্ভব। জি সকল কিছুর সংস্কারের মাধ্যমে আমরা চাই যে পেশিবাদকে এই বাংলাদেশ থেকে চিরতরে মূলোৎপাটন করার জন্য জি আমরা সেই আশায় বসে আছি। জি ধন্যবাদ জনাব দিদারুল ইসলাম খন্দকার। জনাব নূর সুলাইমান, আপনার কাছে আমি একটা বিষয় নিয়ে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ফেসিবাদ বাংলাদেশ থেকে দূরীকরণ হয়েছে, পতিত দল আবার হচ্ছে এই রাজনৈতিক দলগুলোর ভিতরে মত ঐক্যতার কারণে পতিত দলের নেতাকর্মীরা যারা অলরেডি পরাজিত পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে, তারা আবারও সংবদ্ধ হওয়ার চেষ্টা করতেছেন। আপনারা জানেন যে 13 তারিখে তাদের একটা রাজনৈতিক কর্মসূচি ঢাকা অচল ঘোষণা দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলার ঐক্যমত কতটা জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে ফেসিবাদ পালিয়ে গেছে বা ফেসিবাদের দেশ থেকে চলে গেছে, এই কথাটা বললে ভুল হবে। আমার বিশ্বাস সবাই আছে, সবাই আসে সেক্ষেত্রে আছে। যারা অন্যায় করে নাই তাদেরকে আমরা স্ব অবস্থানে আছে, হয়তো কেউ দেখে না, কেউ দেখে। কিন্তু আসলে জুলাই 24-এর গণ অভ্যুত্থান, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উদ্দেশ্য নিয়ে তারা এই আন্দোলন করছিল, কিন্তু আসলে আমার মনে হয় ওই উদ্দেশ্য অনুযায়ী আমাদের এই বর্তমান প্রেক্ষাপট চলছে না, একটু ব্যতিক্রম। কারণ চেয়ার পরিবর্তন হয়, চেয়ার জায়গা থাকে, কিন্তু মানুষ পরিবর্তন হয়। তো আসলে আপনি আমার যেভাবে প্রশ্ন করেন, যদি আমি এইভাবে উত্তর দিই, তাহলে উত্তর দিলে আবার কারো পক্ষে বিপক্ষে যেতে পারে, জন্য কথা ওইভাবে বলতে চাই না। যেহেতু মানব অধিকারের লোক, এরকমটা বলবো যে বাংলাদেশে যারা অপরাধ করে তারাই ফেসিবাদ, যারা অপরাধ করে তারাই খারাপ। প্রত্যেককে সতর্ক থাকতে হবে, এবং প্রত্যেকেই ফেসিবাদ যাদেরকে বলে ঘৃণা করি, আমরা যেন সেই কাজটুকু না করি। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার কাছে যে সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে থাকা উচিত কি না, যেন ঐক্যমত তো ফেসিবাদ অবশ্যই, বা অবশ্যই, পতিত অবশ্যই। দলরা আবারও যেন হ্যাঁ, ফিরে না আসতে পারে, বা তারা যেন অবশ্যই, বাংলাদেশে অবশ্যই। কোনো মানে সবাই অন্যায়মূলক আচরণ না করতে পারে। ঐক্যবদ্ধ অবশ্যই থাকা উচিত। কারণ এখন ওদেরকে দূরে আমরা যদি অন্যায় করি, তাহলে আমরা ফেসিবাদের বড় ফেসিবাদ। এজন্য আমাদেরকে অন্তত ক্লিন রাখতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা যেন এই অপরাধটুকু না করি। আর আমার কথা হলো যে নির্বাচন হবে দেশে, নির্বাচিত যে প্রতিনিধি হবে উনি দেশ এবং রাষ্ট্র উন্নয়নের জন্য কাজ করবে। আমরা সাধারণ মানুষের অধিকারের কথা বলবো, যে অন্তত এই যে রামগতি কমলনগরের বিশাল এলাকা নদীর গর্ভে চলে গেছে, অনেক মানুষ আজ বাড়িঘর হারা, বাড়িঘর নাই, অন্যের জায়গায় যায় অবস্থান করছে বা জীবনযাপন করে। অন্তত যেই ক্ষমতা আসুক না কেন রামগতির, এই মানুষগুলির দিকে তো একটু তাকানো, যারা ভূমিহীন মানুষ আছে হ্যাঁ। তাদেরকে আপনি তাদেরকে অবশ্যই তাদের রাজনৈতিক যেন দলগুলোর যেন কাছে একটু প্রত্যাশা। ছায়া দেওয়া হয়, বা তাদেরকে একটু জায়গা দেওয়া হয়, ওদেরকে নিরাপদে তারা যেন জীবনযাপন করতে হয়, তাদের ছেলেমেয়েদেরকে ভালো লেখাপড়া করাইতে পারে। কারণ আমরা বিশ্বাস করি যে জাতি যত বেশি উন্নত, সে জাতি তত বেশি শিক্ষিত। অতএব আমাদের অত্র অঞ্চলে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে
সঠিক শিক্ষিত লোক নিয়োগ দেওয়ার মাধ্যমে সঠিক শিক্ষা দিয়ে এই সমাজকে পরিবর্তনের জন্য নেতৃত্বদানকারী ব্যক্তির প্রতি আহ্বান থাকবে, যিনি নেতৃত্বে আসেন তিনি এই কাজটুকু করবেন। জি, ধন্যবাদ জনাব সুলাইমান। আমি এই মুহূর্তে আবার একটু গোলাম মাওলা ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। জনাব গোলাম মাওলা ভাই, আপনার কাছ থেকে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি, এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক দলগুলোর ভিতরে যে মত পার্থক্য সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট। আপনারা সেক্ষেত্রে গণভোট নির্বাচনের আগেই চাচ্ছেন কেন? মানে কেন আপনারা নির্বাচনের আগে চাচ্ছেন, সংক্ষেপে একটু বলবেন। জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে গণভোট এবং জুলাই সনদের সাথে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ জড়িয়ে আছে। আমরা কি আসলে ফ্যাসিস্টিক ফিরে যাব, না কোনো আমরা নতুন একটি সুন্দর সোনার বাংলা গঠন করব? তো এই সোনার বাংলা গঠন করতে হলে আমাকে আগে এই দেশে যারা যেমন আপনি ৭১ কথা শুনেছেন, যারা ৭১-এ শহীদ হয়েছে ওনাদের নাম কালেকশন হয়েছে, ওনাদের সম্মাননা দেওয়া হইতেছে, ওনাদের একটা ইতিহাস হয়েছে। বা অন্য যারা শহীদ হয়েছে আর রফিক জব্বার, এদের ইতিহাস হয়েছে। তেমনি এখন জুলাই সনদ কিন্তু না, বিএনপি কিন্তু জুলাই সনদ না, বাস্তবায়ন এটা চায়, কিন্তু বলতেছি তারা হচ্ছে নির্বাচনের সময়ে একই হ্যাঁ। সময়ে এটা চাচ্ছে। আসলে আপনারা আগে কেন চাচ্ছেন? গণভোটটা হলে আসলে যারা এদেশের তারাও আশা নিয়ে চাচ্ছে, তারাও শহীদ চাচ্ছে। হয়েছে, আপনারা আগে এদের কেন একটা চাচ্ছেন? ইতিহাস হবে। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি জি, জি, যে জি, আপনারা জি। আগে কেন চাচ্ছেন? এই আগে বিষয়টা যাচ্ছি, আসলে সম্পর্কে। আপনি একটা প্রবাদ আছে যে ঘোড়া জোরের আগে গাড়ি জোরে দেওয়া, মানে ঘোড়ার আগে গাড়ি জোরে দেওয়া। আপনি এটা হলো, যদি আপনি ঘোড়াই না থাকে তাহলে আপনি গাড়িটা জোরে লাভ হবে কি? গাড়িটা টানবে কি? আচ্ছা, তা আপনি যদি এদেশে গণ আন্দোলন হয়েছে, যদি এটার একটি নির্দিষ্ট রূপরেখা, ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে সোনার বাংলা গঠন হবে, এটা যদি আপনি এখন ঠিক না করেন, জি। আপনি নির্বাচনের পরে তো ঠিক করতে পারবেন। তখন কি ঠিক করবেন? আপনি একটি নির্দিষ্ট রোটেশনে, নির্দিষ্ট একটি পরিকল্পনা নিয়ে তো আগাইতে হবে। তার মানে ওই পরিকল্পনার উপরে কিন্তু আমাদের নির্বাচন হবে, এবং ওই ধ্যান ধারণার উপরে ওইটা লালন করে আমরা কেন্দ্রে যাব ভোট দিতে, যে আমাদের বাংলাদেশটা এই সোনার বাংলা গঠন হবে, এত সুন্দর রাষ্ট্র হবে, আমরা যেটা চিন্তা করেছি এটা নিয়ে আমরা এই আশায় বুক বেঁধে আমরা ভোট কেন্দ্রে যাবো। তার মানে আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচনের আগে জি, করতে হবে। জি, এটা ধন্যবাদ আগে জনাব করতে হবে, গোলাম তারপরে মাওলা ভাই। আমাদের আমি এই নির্বাচনের মুহূর্তে আবার চিন্তা জনাব ভাবনা দিদারুল আমরা ইসলাম খন্দকারের কাছে এই প্রসঙ্গে যেতে চাচ্ছি। জনাব দিদারুল ইসলাম খন্দকার, আপনার কাছে আমি এই একই প্রসঙ্গটা নিয়ে যেতে চাচ্ছি। এই যে জুলাই সনদ বাস্তবায়ন, আসলে আপনারা এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে আপনারা সরাসরি জড়িত এবং একটি বড় দল হিসেবে আপনারা বিশাল ভূমিকা পালন করেছেন। জুলাই সনদ নির্বাচনের আগে গণভোট হইলে কি সমস্যা? আপনারা কেন এটাকে নির্বাচনের দিন অথবা আপনারা জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচন পরবর্তী করতে চাচ্ছেন? আসলে মূলত ব্যাপারটা হলো, এখন মানুষ যে জাতীয় সংসদ নির্বাচনের দিকে যে একটা প্রচার বা যে একটা আগ্রহ, হ্যাঁ, সে ধরনের আগ্রহ একটা মানুষ অপেক্ষা করে আছে যে আমরা একটা জাতীয় সংসদ নির্বাচন হবে, আমরা আমাদের নেতা নির্বাচন করব, সেখানে সংসদে গিয়ে ওনারা আমাদের আইন বাস্তবায়ন করবেন, সংসদে গিয়ে ওনারা যে সংস্কারগুলি বাদ রয়েছে সেই সংস্কারগুলি তারা করবেন। আমরা চাচ্ছি, এখন যদি আপনি একটা নির্বাচনের কথা বলেন, একটা ভোটের কথা বলেন, তাহলে ধরেন হয়তো 20% লোক, শতকরা 20% লোক ভোট দেওয়ার জন্য যাবে, কারণ এটাকে তেমন মূল্যায়ন করবে না। হ্যাঁ, গণভোটটাকে এই নির্বাচনটা মানুষের কাছে মানে কেমন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে যখন মানুষ একাধারে ভোট দেওয়ার জন্য আসবে, মা আসবে, 70% 80% মানুষ ওই সময় 80% মানুষ সেখানে ভোট দেওয়ার জন্য আসবে। উপস্থিত আপনার ওই ব্যালটে, ওই যে জাতীয় সংসদ নির্বাচনের একটা ব্যালট আর গণভোটের একটা ব্যালট আপনারা রাখেন, জি। মানুষ এখানেও যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, এখানেও যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। ভোট দিলে একই সাথে আমাদের জাতীয় সংসদের পরবর্তী পর্যায়ে আমরা এই যে রায়টা, সেই রায়টাকে আমরা বাস্তবায়ন করব তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে আমরা গণভোট চাই, তবে মেজরিটি পাচ্ছেন জনগণ, জনগণের সম্পৃক্ততার মাধ্যমে সবাই যেন ভোটটা দিতে পারে। এই মুহূর্তে যদি গণভোট দেওয়া হয় সেক্ষেত্রে 20%-এর বেশি মানুষ এখানে যাবে না, 80% মানুষের মতামত আমরা জানতে পারবো না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি আবার একটু গোলাম মাওলা ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। আপনি সময় পাবেন মাত্র 1 মিনিট, আপনি এই বিষয়ে কি বলবেন? গোলাম মাওলা ভাই, আপনার কাছে আমি আবার 1 মিনিটের ভিতরে আপনি শেষ করবেন। জনাব দিদারুল ইসলাম খন্দকার বলেছেন গণভোটের ক্ষেত্রে 80% জনগণ এই মুহূর্তে মূল্যায়ন করবে না, এবং যখন নির্বাচন হবে তখন শতভাগ জনগণের রায় এখানে প্রতিফলিত হবে বলে ওনারা নির্বাচনের দিনে চাচ্ছেন। সেই বিষয়ে আপনি 1 মিনিটে বলেন। আসলে উনি যে বলেছেন, আমার সম্মানিত বড় ভাই,
দিদারুল ইসলাম খন্দকার ভাই আসলে উনি নির্বাচনটা দিয়ে চাক না যে কত পার্সেন্ট ভোট আসে, দেখুক যে দেশে 80% আসে না 20% আসে কোনটা আসে। তো আমি একটা জিনিস বুঝি আসলে যে এই দেশের এখন যে জনগণ যে অবস্থান যে অবস্থিতি এখন আছে আমরা কিন্তু আসলে যারা জুলাইয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে সকল ছাত্র এবং রিকশাওয়ালা এবং সাধারণ মানুষ সবার ভিতরে আশা আকাঙ্ক্ষা একটি সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশকে গড়তে হলে আমাকে একটু রূপরেখা তৈরি করতে হবে না? তার মানে আমাকে জনগণের মাঝে আসলে কি এদেশের সবাই কি সুন্দর বাংলাদেশ চায় না চায় না, দুইটা চায় কি চায় না, আমাকে এটা অবস্থান অবস্থিতি দেখতে কি আমার কোনো সমস্যা আছে? তার মানে আপনারা সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন, আপনারা বিশ্বাস করেন যে এই মুহূর্তে যদি গণভোট হয় জনগণ আসবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অবশ্যই জনগণ আসবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই প্রসঙ্গে আবার দিদারুল ইসলাম খন্দকারের কাছে 1 মিনিট 100% লোক ভোট দিতে আসবে। আপনি এটা বিশ্বাস করেন? জি। জনাব দিদারুল ইসলাম খন্দকার, আপনি শুনেছেন যে তারা আশা করে বিশ্বাস করে যে শতভাগ জনগণ যাবে এবং তারা সেটার বাস্তবায়ন দেখার জন্য ওনারা বলতেছে একবার নির্বাচন দিয়ে আপনারা দেখেন। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আসলে জুলাই গণ অভ্যুত্থানের যে স্বীকৃতিটা, এটা কিন্তু হাস্যকর কোনো ব্যাপার নয় না, যে এটার স্বীকৃতির জন্য একবার একটা নির্বাচন দিয়ে দেখেন কি হয়, এরকম না। আমি চাই যে আর বারবার তো সম্ভব না, বারবার নির্বাচন, সম্ভব। যে এখন একটা ভোট দেওয়া, পরবর্তী পর্যায়ে আরেকটা ভোট। হ্যাঁ, এখনকার ভোটের আমেজ হলো শুধু জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট, সকলের মন মানসিকতা কর্ম ওই দিকে ঝুঁকছে। কারণ প্রার্থী তো অনেকাংশে শেষ, প্রার্থী নির্বাচন করা অনেক জায়গায় শেষ, এখন তারা ওই দিকে ঝুঁকছে। এখন যদি আবার এই গণভোটের একটা অবস্থান তৈরি করি, তাহলে ওই ভোটের ব্যাঘাত ঘটবে। কারণ মানুষ মনে করবে যে আসলে ভোট হবে কি হবে না, এটা আবার কোন ভোট। আমি এটাকে হাস্যকর হিসাবে নিতে চাই না, এটা বাস্তবায়ন করাটা 100% করতে হবে, করা দরকার। কারণ বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনীতি, আমরা যে এখন কথা বলতেছি, এটার জন্য সবকিছুর জন্য এই যে 24-এর যে গণজাগরণ, 24-এর গণ আন্দোলন, মানে আপনারা ছাত্র জনতার আন্দোলন, যেটা চাচ্ছেন আমি বুঝতে পেরেছি, এটা ইম্পর্টেন্ট। স্মরণ আছে কিনা আমাদের জিয়া রহমান সাহেব কিন্তু হানা ভোট করেছে, সেটা করছে এক সময়, সেটা তো জিয়া রহমান করছে হানা ভোট, হ্যাঁ এটা করছে, কিন্তু হানা ভোটটা কিন্তু আমরা দেখছি হানা ভোটটা অনেকে হ্যাঁ 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 2, 4, 5, 10 জনও দিয়ে গেছে। মানে এটা কি আপনি বুঝাতে চাচ্ছেন যে এটা বুঝে দিছেন না বুঝে দিছেন? না বুঝিয়ে দিছি, আপনার মনে হচ্ছে যে না বুঝে দিছেন। যাই হোক, আমি চাই যে এটা হাস্যকর নয়, দলের অনেক এবং এটা স্বীকৃতি অবশ্যই দরকার। এটা স্বীকৃতি না হলে আমাদের এই প্রজন্ম, আগামী প্রজন্ম আর আমাদের আন্দোলনে যাবে না, সংগ্রামে যাবে না। এটা স্বীকৃতি দরকার, এবং একই তারিখে হোক। আপনার ইয়ে অনুযায়ী যে নির্বাচনের দিন হলে শতভাগ লোকজন আসবে, আর ওনার কথা হচ্ছে যে নির্বাচন ভোট দেওয়া ব্যস্ত থাকে। আচ্ছা, আপনার কথা হচ্ছে যে ভোটের দিন দুটা ব্যালট হোক। আপনি ইউনিয়ন পরিষদে আমরা নির্বাচন করি না, ইউনিয়ন মেম্বারের নির্বাচন করি, আমরা চেয়ারম্যানের নির্বাচন করি, মহিলা মেম্বারের নির্বাচন করি। হ্যাঁ, 3টা ব্যালট, এখানে 2টা ব্যালট, একটা হলো জাতীয় সংসদ, আরেকটা হলো জাতীয়। মানে আপনি বুঝাতে চাচ্ছেন সেক্ষেত্রে জনতার নির্বাচন যদি অংশগ্রহণ হবে এবং হচ্ছে তারা এটার মূল্যায়ন হবে। আবার উনি বলতে চাচ্ছে যে সেদিন মানুষ ভোটের রেজাল্ট নিয়ে ব্যস্ত থাকবে, গণভোট বা জুলাই সনদের বিষয়টা আসবে না। সব মিলে আপনাদের দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে একটু মানবাধিকার কর্মী জনাব নূর সুলাইমান সাহেবের কাছে যেতে চাচ্ছি। জনাব নূর সুলাইমান, আমি আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাচ্ছি, দুই দলের দুইজন প্রতিনিধির কথাই আপনি শুনলেন। আমরা দেখেছি যে ওনাদের স্ব অবস্থানে নিজেদের যুক্তি উপস্থাপন করেছে। এই মুহূর্তে আপনি একজন মানবাধিকার কর্মী হিসেবে রাজনৈতিক নেতৃত্বের কাছে জনগণের প্রত্যাশার কথাটা আপনি জানান, তারা আসলে সাধারণ জনগণ ওনাদের কাছ থেকে কি চায়? আমি সংক্ষেপে শেষ করবো, আমাদের সময়টা অলরেডি শেষ হয়ে গেছে। জনাব মিরাদ মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আসলে এই যে জামাত ইসলাম এবং বিএনপি দুইজন লোকের মতামত বা অন্যজন লোকের উপস্থাপন, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর, এটা আসলে খুব ভালো লাগছে। আর এই ভালো লাগাটা দীর্ঘস্থায়ী হলে আরো বেশি ভালো লাগবে। আশা করি যে টেবিলের মতো যেন সবাই সহমতে থাকে, এইরকম মনোভাব নিয়ে যদি রাজনীতি করে তাহলে কোনো সমস্যা নেই। আশা করি আমি এরকমই কিছু আশা করি। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আশা করি যে আমাদের সকলের ভিতরে সম্পর্কটা যেন এরকমই থাকে, ভাই ভাইয়ের মতো, রক্তের সম্পর্কের মতনই থাকে। আসলে এরকম হওয়া উচিত। তো
তো এই আপনি আমাকে যে প্রশ্নটা করলেন রাজনৈতিক নেতৃত্বের কাছে জনগণের প্রত্যাশা, আসলে জনগণ তো যারা নেতৃত্ব দেয় তাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে, কিন্তু আসলে প্রত্যাশার কতটুকু বাস্তবায়ন হয় সেটা হলো দেখার বিষয়। এখন আপনি যদি আমার স্বল্প সময়ে, কারণ আর বেশি কথা বলার সুযোগ নাই, তো এই জনগণ চায় একটু আরামে ঘুমাইতে, জনগণ চায় একটু রাস্তাঘাট দিয়ে সুন্দর মতো হাঁটতে চলাফেরা করতে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার যে বিষয়টা, নিরাপত্তার যে বিষয়টা, এই বিষয়টাই বেশি চায় জনগণ। তো এই আসলে আমি রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে শুধু এতটুকু প্রত্যাশা করবো জনগণের পক্ষ থেকে, জনগণ যেটা প্রত্যাশা করি এটা আমিও অনুভব করি, কারণ আমিও তো জনগণের মধ্যে একজন। তো এই যেন আমাদের এই যেন সবসময় যেন আমরা মিলেমিশে চলতে পারি, আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা হয়, আমরা যেন যারা নেতৃত্ব তাদেরকে মানি, যে যে দলের হোক না কেন, যারা নেতৃত্ব দিবে তাদেরকে মেনে চললে আমাদের মনে হয় আমাদের সমাজে শান্তি ফিরে আসবে, এই প্রত্যাশা এবং জনগণ প্রত্যাশা পূরণ হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ইনশাআল্লাহ। আপনাদের তিনজনকে বিশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনারা আমাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখেছেন দুই দলেরই প্রতিনিধি তাদের স্ব অবস্থানের কথা তারা বলেছে। এই মুহূর্তে আমাদের ভবিষ্যৎ রাজনীতির চিন্তা চেতনা আপনারা আপনাদের মন্তব্যগুলো আমাদেরকে জানাতে পারেন। আমরা পরবর্তীকালে অন্য কোনো দলের অন্য কোনো নেতৃত্বের কাছে আমি আপনাদের প্রশ্নগুলো তুলে দেব এবং আমরা সুন্দর একটা সামাজিক ব্যবস্থা তাদের কাছ থেকে, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা প্রত্যাশা করব। আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পিপলস ভয়েসের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।